আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঘরে বানানো খাবার নিয়ে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে সস্ত্রীক তারেক রহমান। স্বাস্থ্য পরীক্ষা চলছে, জানালেন ডাক্তার জাহিদ। মুন্সিগঞ্জের শ্রীনগরের থানা থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। করোনার মতো এইচএমপি ভাইরাস প্রাণঘাতী নয় বলছেন বিশেষজ্ঞরা। আতঙ্কিত না হওয়ার পরামর্শ। এবং সুন্দরবন নিয়ে আগ্রহ বাড়ছে বিদেশি পর্যটকদের। ম্যানগ্রোভ বনাঞ্চলকে আকর্ষণীয় করে তুলে ধরতে ঋতুভিত্তিক পর্যটনকে উৎসাহিত করার তাগিদ সংশ্লিষ্টদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। ঘরে বানানো খাবার নিয়ে হাসপাতালে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবার বাংলাদেশ সময় রাত 11টার দিকে হাসপাতালে মায়ের সাথে দেখা করতে যান তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যুক্তরাজ্যে বিএনপি নেতৃবৃন্দ এবং দলের নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়ালও ছিলেন। এর আগে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, অধ্যাপক ডাক্তার প্যাট্রিক ক্যানেডির অধীনে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। করোনার মতো এইচএমপিভি ভাইরাস প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন ভাইরোলজিস্ট অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। 2017 সালে বাংলাদেশে প্রথম শনাক্ত হয় এইচএমপিভি। সম্প্রতি চীনে ভাইরাসটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডা জ্বরের উপসর্গ থাকা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা নেই। মিজান শাহজাহানের রিপোর্ট। করোনা মহামারীর 4 বছর না যেতেই চীনের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে, করোনার ক্ষত না শুকাতেই নতুন আতঙ্ক হয়ে আসতে পারে এইচএমপিভি। চীন থেকে যদি কিছু হয় তো আতঙ্কিত হয়ে গেল, করোনা যে চীন থেকে হয়েছে যে তা না, এটা কিচ্ছু না। আপনারা আশ্বস্ত হন, সবাইকে আশ্বস্ত করেন। সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র ভারতের কলকাতায় ভাইরাসটি শনাক্ত হওয়ার পর এই আলোচনা আরো জোরে সোরে হচ্ছে। তাই কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে বাংলাদেশেও। প্রায় 6 দশক ধরে ভাইরোলজি নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞ জানালেন, এইচএমপিভি একটি দুর্বল ভাইরাস। করোনার মতন হয়ে যাবে, স্কুল বন্ধ, কারখানা বন্ধ, কিচ্ছু হবে না। আতঙ্ক ছড়াবার মতন একটা ভাইরাস না, এটা আসে আমাদের আশেপাশেই থাকে। BSMMUর সাবেক এই উপাচার্য বলেন, এইচএমপিভি ভাইরাসে মূলত শিশু ও বয়স্করা আক্রান্ত হয়। হাঁপানির রোগী আক্রান্ত হলে বেড়ে যেতে পারে শ্বাসকষ্ট, ক্যান্সার, হৃদরোগ, উচ্চমাত্রায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হলে ঝুঁকি আছে বলে জানান তিনি। হিউম্যান মেটানিউমো ভাইরাসটা সেরকম ভাইরাস না যে একেবারে মড়ক লেগে গেল বা একেবারে শয়ে লোক ইনফেক্টেড হচ্ছে, এরকম কিছু না। যার অ্যাজমা আছে তার যদি মেটানিউমো ভাইরাস ইনফেকশন হয় তো অ্যাজমাটা বেড়ে যাবে। কতগুলো অসুখ আছে না, হলে মরে যায়, কলেরা হলে মরে গেল, এরকম কোনো ডিজিজ না এটা। কিন্তু এটা হয়, এটা সাধারণ মানুষের মধ্যে হলে 1 সপ্তাহ মতন জ্বর জারি থাকবে, তারপর ভালো হয়ে যাবে, সর্দি কাশি এগুলো হবে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বে প্রায় 70 লাখ মানুষের প্রাণ নিভে গেছে। এইচএমপিভির ব্যাপকতা চীনে হওয়ায় সেই পুরনো আতঙ্ক কাজ করছে সবার মনে। এইচএমপিভি শক্তিশালী ভাইরাস নয় জানিয়ে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এই সদস্য নজরুল ইসলাম বলেন, টিকা আবিষ্কার না হওয়ায় আবারও সময় এসেছে স্বাস্থ্যবিধি মেনে চলার। মাস্ক পরবেন, আর আরেকটা জিনিস, হাত দিয়ে নাক ধরেন, করেন, খাওয়া দাওয়া করেন, হাতটা ওয়াশ করবেন। জাস্ট করোনা ভাইরাসে যা বলা হয়েছিল এক্স্যাক্টলি ওটাই করবেন আপনারা। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।
মুন্সিগঞ্জের শ্রীনগরে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর থানা থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাত 10:30টার দিকে শ্রীনগর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যুব দলের সদস্য তরিকুলকে গ্রেপ্তারের খবর শুনে রাত 9টার দিকে থানায় আসেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। তিনি তরিকুলকে ছেড়ে দেওয়ার জন্য শ্রীনগর থানার ওসি কাইয়ুমউদ্দিন চৌধুরীর উপর চাপ দিতে থাকেন। পরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী থানায় এসে পুলিশ সদস্যদের কাছ থেকে তরিকুলকে কেড়ে নিয়ে থানা থেকে নিয়ে যায়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুমউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশি বাধা উপেক্ষা করে এই ঘটনা ঘটানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা জুলাই বিপ্লবে নিহত আরও 6টি লাশের সন্ধান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে 5 জনের এবং উপর থেকে নিচে পড়ে 1 জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ সেলের সম্পাদক হাসান ইমনাম। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। জুলাই বিপ্লবের শুরুতে কোটা এবং পরে স্বৈরাচার পতনের আন্দোলনে যেভাবে ছাত্র জনতাকে হত্যাকাণ্ডে মাতে বিগত আওয়ামী লীগ সরকার, তাতে শহীদদের সংখ্যা এখনো অজানা, বাড়ছে শহীদদের তালিকাও। এমন একটা সময় খোঁজ মিলল আরো 6 জনের মরদেহ। 6টি মরদেহই জুলাই গণঅভ্যুত্থানের দাবি করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে আবারও ময়নাতদন্তের দাবি জানান গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম। আমাদেরকে শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। 5 জনের, এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর 1 জনের যে এনামুল, তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজড, উপর থেকে নিচে পড়ে মৃত্যু। মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দিতে বিশেষ সেল কাজ করছে বলে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে মৃতদেহগুলোর ডিএনএ ও মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা যেন এটা মিডিয়ার মাধ্যমে এবং আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এটা প্রচার করি। এই যারা ফ্যামিলি এখনো খুঁজে পায়নি, বিভিন্ন যারা মনে করছে গুম হয়েছে বা গণকবরে চলে গেছে, এরা যেন একটু আসে এবং লাশগুলো দেখে। এবং যেহেতু এখানে ডিএনএ সংরক্ষণ করা হয়েছে, ডিএনএ টেস্ট করলে আশা করি আমরা এটা করতে পারবো, স্যাম্পল মিলাতে পারবো। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে গণ অভ্যুত্থান বিষয়ক সেলের সাথে যোগাযোগ করার আহ্বানও জানান হাসান ইনাম। আমাদের সেলের এই লাশ বিষয়ক যোগাযোগের নাম্বার 01621324187। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। বিভিন্ন সূত্রে জানা গেছে তার পদে বিকল্প বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। এরই মধ্যে টিউলিপের পদের জন্য গণমাধ্যমে উঠে এসেছে অনেকের নাম। এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়া সহ দুর্নীতির নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আরও জানাচ্ছেন একরামুল হক সাইম। খালা শেখ হাসিনার পতনের রেশ যেন গিয়ে পড়ল টিউলিপ সিদ্দিকের উপর। বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী। দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্ব তার কাঁধে থাকলেও উল্টো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধেই। আওয়ামী লীগের একজন সমর্থক ও আবাসন ব্যবসায়ী টিউলিপকে লন্ডনে 7 লাখ পাউন্ডের একটি ফ্ল্যাট দেন। বিনামূল্যে ওই ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। যুক্তরাজ্যের রাজনীতিতে এখন এটি ব্যাপক আলোচিত বিষয়। এ নিয়ে নানা গুঞ্জন চলছে সেখানকার প্রবাসী বাঙালি ও বাংলাদেশের মানুষের মধ্যেও। ওনার আন্টির বিরুদ্ধে কখনো একটা কথাও বলে নাই পার্লামেন্টে, এতগুলো হয়ে গেল। তো এই যে একটা অ্যাকিউজেশন আসছে, এটা হচ্ছে একটা সিমটম অফ এ বিগার প্রবলেম। আর বিগার প্রবলেম হচ্ছে উনি সত্যি ডেমোক্র্যাট না আসলে উনি অটোক্র্যাট। এই আইডেন্টিটা আমরা আইডেন্টিফাই করার জন্যে ইউকে মিডিয়া উঠে পড়ে লাগছে এবং ইনভেস্টিগেশন শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বান দায় নিয়ে পদত্যাগ করার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। এ অবস্থায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল টিউলিপের পদে বিকল্প ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। দুটা পথ আছে। একটা হলো সে যদি এখন স্বইচ্ছায় রিজাইন দেয়, বলে যে আমি মিস্টেক করে ফেলছি, আমি রিজাইন দিচ্ছি এই পজিশন থেকে, এটা হতে পারে একটা পথ।
আরেকটা পথ হবে ডেফিনেটলি পার্লামেন্টারি এথিক্স কমিশন ওইটা নিয়ে ইনভেস্টিগেট করবে। তারা যদি ইনভেস্টিগেশন করে পায় যে আসলেও সে করাপশনের মধ্যে জড়িত ছিল, আসলেও সে যে বাসাগুলো পাইছে ওটা আওয়ামী লীগের মেম্বারদের সাথে বাংলাদেশের গভর্নমেন্টের লিঙ্কের কারণে পাইছে, আর ওইটা সে ডিক্লেয়ার করুক আর না করুক ওইটা থেকে সে বেনিফিট হয়েছে, ওইটা হইলে ওইটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স হলে তাকে তারা পার্লামেন্ট থেকে বহিষ্কার করবে আর লেবার পার্টি থেকে বহিষ্কার করবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, টিউলিপ ও তার পরিবারের 7 সদস্যের ব্যাংক হিসাবে তথ্য তলব করেছে। অন্যদিকে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে হওয়া চুক্তির মাধ্যমে কয়েক বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে টিউলিপ সহায়তা করেছিলেন কিনা তা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব ঐতিহ্যের অংশ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। দেশি বিদেশি পর্যটকদের কাছে এই বনের স্বতন্ত্র মাধুর্য বিশ্ব পর্যটকদের আগ্রহের কেন্দ্রে। একসময় পর্যটকদের কারণে সুন্দরবনের প্রতিবেশ নষ্ট হচ্ছে এমন অভিযোগ থাকলেও এখন ট্যুর অপারেটররা সেই বদনাম কাটিয়ে উঠেছেন। সুন্দরবন কেন্দ্রিক পর্যটনকে আরও বৈচিত্র্যময় করতে নীতি নির্ধারকদের এগিয়ে আসার তাগিদ পর্যটন সংশ্লিষ্টদের। ফজলে রাব্বির রিপোর্ট। পৌষের ভোর, কুয়াশা ভেদ করে আলো ছড়াচ্ছে শীতের সূর্য, জেগে উঠছে সুন্দরবন। নেমে গেছে জোয়ারের পানি, নিস্তব্ধতা এতটাই গভীর যে শহুরে মানুষের গা ছমছম করে ওঠে। হাতছানি দিয়ে ডাকে রহস্যময় সুন্দরবন। মাঝে মাঝে ভেসে আসছে জানা অজানা পাখির কিচিরমিচির, খালের তীর ঘেঁষে হরিণের আনাগোনা। সবুজের সমারোহে পর্যটকরা অপার্থিব সৌন্দর্যে জুড়িয়ে নিচ্ছেন দুই চোখ। মনে হয় দেশের সবারই একবার কষ্ট করে হলেও এখান থেকে ঘুরে যাওয়া উচিত। খালের মধ্যে চলে যাচ্ছে, মনে হচ্ছে যে আমরা প্রকৃতির সাথে মিশে গেছি। সুন্দরবনের টানে বাংলাদেশে ছুটে আসছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকরা। এ বনের রূপ, সৌন্দর্য আর জীববৈচিত্র্যে মুগ্ধ তারা। It's nice, it's pretty, it's different, it's something special. Sundarban is a really good place to experience that. I think the place is kind of well maintained. বনের পরিবেশ রক্ষায় ট্যুর অপারেটররা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। কঠোরভাবে বনের পরিবেশ রক্ষায় নিয়ম মানছেন তারা। ম্যানগ্রোভ বনাঞ্চলকে আরো আকর্ষণীয় করে তুলে ধরতে নতুন নতুন স্পট আবিষ্কার করছেন। এই যেমন গহীন বনে শিবসা নদীর পাড়ে 400 বছরের পুরনো শেখেরটেক কালী মন্দির। এটা একটা শিল্প, কিন্তু এই শিল্প আমরা সেভাবে সহযোগিতা পাই না। আমরা চাই গভর্নমেন্ট যদি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করে, তাহলে এই ট্যুরিজম কিন্তু ভালো একটা আর্নিং এর সোর্স হতে পারে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। একটু উদ্যোগী হলেই সুন্দরবনকে বাংলাদেশের আইকনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এই সম্পদটাকে কাজে লাগানোর জন্য একটা টুরিস্ট প্রোডাক্ট হিসেবে তৈরি করতে গেলে আমাদের কি করা দরকার, কিভাবে এটাকে প্ল্যানিং করা দরকার, সেই প্ল্যানিংটা কোনো রকম প্ল্যানিং এখানে নাই, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে সুন্দরবনটাকে একটা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করছে আমাদের দেশের মানুষজন। শীত, গ্রীষ্ম, বর্ষায় বদলে যায় বনের দৃশ্যপট, সেজে ওঠে নতুন সাজে। তাই ঋতুভিত্তিক পর্যটনকে উৎসাহিত করার তাগিদ সংশ্লিষ্টদের। ফজলে রাব্বি, এটিএন বাংলা, সুন্দরবন। সরকারি নিয়মনীতি না মেনে জয়পুরহাটে যত্রতত্র গড়ে উঠেছে প্রায় অর্ধশত ইটভাটা। একদিকে ভাটার কালো ধোঁয়ায় বিপন্ন জনজীবন, অন্যদিকে ক্ষতির মুখে ফসলি জমি ও পরিবেশ। শিশু শ্রমিক দিয়ে করানো হচ্ছে কাজ। প্রভাবশালী হওয়ায় ইটভাটা মালিকদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জয়পুরহাটে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে এসব ইটভাটা। ভাটার কালো ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ, শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কায় শিশুসহ স্থানীয়রা। তাদের অভিযোগ, ইটভাটা সমিতির মাধ্যমে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব অবৈধ ইটভাটা। এখানে কাজ করছে শিশুরাও। যখন শেষ হয়ে যায় তখন হাজি হাওয়া ছাড়ে দেয়, হাওয়া ছাড়ে দেওয়ার পর আম কাঁঠাল এগুলো জমির ধান যদি থাকে এগুলো নষ্ট হয়ে যায়। আবার সুবাদ বেগুন টাগুন করলা টল্লা তোলারও হয় না, যখন হাওয়া ছাড়ে দেয় তখন পুড়ে যায়। যখন ওই ছাইগুলা যখন বের হয়, উপর থেকে বের হয়ে আমাদের নাকের ভিতরেও ঢুকে, আমরা উপরে উঠি, উপরে ওগুলা ঢুকে, এই জন্য আমরা নিঃশ্বাসও ভালো করে অতটা নিতে পারি না। জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও মালিকদের দাবি, আইন মেনেই ভাটা চালাচ্ছেন তারা। ডিসি লাইসেন্স পরিবেশ পত্র ছাড়া তো দিবে না,
পরিবেশের সুপারিশপত্র হলেই ডিসি লাইসেন্স দিবে। ওদের কথা অনুযায়ী সুমতি চেম্বার কমার্সে 1 লাখ টাকা করে জমা দিতে হবে, জমাতে চালান। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। কৃষি জমিতে কোনো প্রকার ইটভাটা স্থাপন করা যাবে না। আমাদের এই জেলায় নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় 47টি ইটভাটা রয়েছে, তার মধ্যে 30টি ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র নবায়ন নেই। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসকও। যথাযথ নিয়ম অনুযায়ী যদি তারা লাইসেন্সের আবেদন করে, আমরা সেটা তদন্ত সাপেক্ষে যদি নীতিমালা অনুযায়ী কাভার করে, তাহলে আমরা অনুমোদন বা রি-ইস্যু করব। আর আইন বহির্ভূত কোনো ইটভাটার প্রতি আমাদের কোনো লাইসেন্স ইস্যুর কোনো প্রশ্নই আসে না, আমরা আইনানুগ ব্যবস্থা নিব। জেলা পরিবেশ অধিদপ্তর জানায় জয়পুরহাটে 47টি ইটভাটার মধ্যে 30টি পরিবেশ ছাড়পত্র নবায়ন করেনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাওলানা সাদপন্থীদের কার্যক্রম বন্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জোবায়ের পন্থীরা। গাফরগাঁওয়ে মাওলানা সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুম্মার নামাজ শেষে গফরগাঁও মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে মিছিলটি পৌরসভা মাঠে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাওলানা সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি জানান। এ সময় গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুরেও বিক্ষোভ সমাবেশ করেছে জোবায়ের পন্থীরা। শুক্রবার বিকেলে নগরের শপথ চত্বর এলাকায় সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাদের কার্যক্রম বন্ধের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে ওলামা মাশায়েখ সহ জোবায়ের পন্থীরা। জেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি শামসুদ্দিন, মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা মাসুদ হুসাইন, মাওলানা আলাউদ্দিন সহ অন্যান্যরা। লালমনিরহাটে দহগ্রামের সীমান্তের শূন্য রেখার মধ্যে আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকেই বাংলাদেশ ভারত সীমান্তের প্রায় আধা কিলোমিটারের মধ্যে বিএসএফ 30 থেকে 35 জন নির্মাণ শ্রমিককে দিয়ে প্রায় 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া দিয়েছে। স্থানীয়রা এসব দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া নির্মাণে বাধা দেন। এতে নির্মাণ কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা। এই ঘটনায় দহগ্রাম সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বাড়িয়েছে বিজিবি। নওগাঁয় সদ্যপ্রয়াত বিশিষ্ট সংগঠক ও আবৃত্তি শিল্পী রফিকুদ্দৌলা রাব্বির স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর হোটেলে আয়োজন মিলনায়তনে আবৃত্তি পরিষদের সভাপতি মইনুল হক দুলদুল এতে সভাপতিত্ব করেন। স্মৃতিচারণ করে বক্তারা বলে, নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে রফিকুদ্দৌলা রাব্বি একজন উজ্জ্বল নক্ষত্র। তার হাত ধরেই নওগাঁতে আবৃত্তি পরিষদের জন্ম। অসাধারণ দক্ষতায় তিনি কবিতাকে শব্দ মাধুর্যে ফুটিয়ে তুলতেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, অধ্যাপক তৌহিদ আহমদ, আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কায়েস উদ্দিন সহ অন্যান্যরা। পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে 2-1 গোলে হারিয়েছে রায় ভায়াকানো। আক্রমণ পাল্টা আক্রমণে মাঝারি মানের এই দুই দলের খেলা বেশ উত্তেজনা ছড়ায়। তবে খেলার 5 মিনিটে আদ্রি এমবাবার কল্যাণে লিড নেয় ভায়াকানো, কিন্তু এই লিড বেশিক্ষণ তারা ধরে রাখতে পারেনি। খেলার 26 মিনিটে বোরা ইগলেসিয়াস ম্যাচে 1-1 সমতা ফেরান। বিরতির পর দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে ভায়াকানো। খেলার 63 মিনিটে জর্জ ডি ফ্রুটস যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় ভায়াকানোর জয়। এতে 19 ম্যাচের 25 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 9ম স্থানে উঠে এল রায় ভায়াকানো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ আজ কোনো খেলা নেই। টুর্নামেন্ট টানা 2 দিন খেলা হওয়ার পর একদিনের বিরতি। আগামীকাল রোববার আবারও শুরু হবে খেলা। এদিন হবে 2টি খেলা।
প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চিটাগং কিংস, আর সন্ধ্যায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। বিপিএল এ এখনো পর্যন্ত 6 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে রংপুর। 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সিলেট স্ট্রাইকার্স 4 ম্যাচে একটি জয় পেলেও ঢাকা ক্যাপিটালস 6 ম্যাচে সবকটিতেই হেরেছে। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে টিম এলিট ক্লাব। সাভারের শাহবাগ এলাকায় কৈশোরী সংঘের আয়োজনে প্রতিযোগিতার ফাইনালে চাপাইন মিস্টিরিয়াস স্কট দলকে 7 উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় টিম এলিট। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন বিএনপির সপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। ঘরে বানানো খাবার নিয়ে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে সস্ত্রীক তারেক রহমান। স্বাস্থ্য পরীক্ষা চলছে জানালেন ডাক্তার জাহিদ। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে। করোনার মতো HMP ভাইরাস প্রাণঘাতী নয় বলছেন বিশেষজ্ঞরা, আতঙ্কিত না হওয়ার পরামর্শ। এবং সুন্দরবন নিয়ে আগ্রহ বাড়ছে বিদেশি পর্যটকদের। ম্যানগ্রোভ বনাঞ্চলকে আকর্ষণীয় করে তুলে ধরতে ঋতুভিত্তিক পর্যটনকে উৎসাহিত করার তাগিদ সংশ্লিষ্টদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।